আছে আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি পড়ে নেবেন। তাহলে এয়ারবর্ন ডিজিজ মানে হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন ইনফেক্টিভ অর্গানিজম শরীরের মধ্যে যায় এবং ইমিউনিটি ফেলিওর হলে তখন যে রোগগুলো হয়ে যায়। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এয়ারের দ্বারা যখন আমাদের শরীরের মধ্যে ইনফেক্টিভ অর্গানিজম গিয়ে যখন রোগ তৈরি করে তখন সেটা হচ্ছে এয়ারবর্ন ডিজিজ। তাহলে এয়ারবর্ন ডিজিজ কোনগুলো? প্রথম যদি ওরালে জিজ্ঞেস করে তাহলে প্রথম বলবেন টিউবারকুলোসিস। প্রথম বলবেন টিউবারকুলোসিস। সোজা আছে সেগুলো লিখুন। টিউবারকুলোসিস, টাইফয়েড, একদম টিউবারকুলোসিস এক নম্বর, টাইফয়েড অনেকগুলো মাধ্যমে হয়, তার মধ্যে একটা এয়ারবর্ন। ওয়াটারও আছে টাইফয়েড। কোভিড স্যার কোনটা হলো? হ্যাঁ কোভিড-19 এগুলো ইম্পর্টেন্ট। এগুলো কয়েকটা রোগের নাম হয়তো লিখতে হবে। আর এবার হচ্ছে ট্রান্সমিশন। ট্রান্সমিশন হচ্ছে তিনটে ভাবে, আগের দিনে বলে দিয়েছিলাম। একটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন, হচ্ছে ড্রপলেট নিউক্লিয়াই, আরেকটা হচ্ছে ইনফেক্টেড ডাস্ট পার্টিকেল। ড্রপলেট ইনফেকশন, ড্রপলেট নিউক্লিয়াই আর ইনফেক্টেড ডাস্ট পার্টিকেল। স্যার না বিটাতে কিছু ড্রপলেট নিউক্লিয়াই নিউক্লিয়াই सर पार्टिकल इंग्लिश जाएगा ये बात ये दस पार्टिकल ठीक है और टीआई स्केल ये हम सर ये হেপাটাইটিস তাহলে এই তিনটে মাধ্যম দিয়ে আমাদের
ইনফেক্টিভ অর্গানিজম দেহের মধ্যে ছড়ায়। আরও কিছু ইয়েগুলো আছে, যেমন স্ট্রেপ্টোকক্কাস স্ট্যাফিলোকক্কাস, কমন কম্বাইন করলে এটা কমন ড্রপলেট ডিএটা ড্রপলেট তারপর স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফিলোকক্কাস। এগুলো তিনটে মাধ্যমে হয়। ড্রপলেট ইনফেকশন ইউরিন, কাফিং, স্নিজিং, টকিং, এগুলোর একটা সময় হাঁচি কাশি কথা বলা, এগুলোর সময় একজন ইনফেক্টেড পার্সনের মুখ এবং নাক থেকে অনেকটা পরিমাণ জলীয় বাষ্প বেরিয়ে যায় এবং মোটামুটি 4-5 মিটারের মধ্যে সেগুলো হাওয়ায় ভেসে বেড়ায়। এই ভেসে বেড়ানোর সময় যদি কোনো পার্সন সেটাকে শ্বাসের সাথে নিয়ে নেয় বা ইনহেল করে, তাহলে তার মধ্যে ওই ইনফেকশন তৈরি হয়ে যাবে বা যাওয়ার সম্ভাবনা থাকে। এইটাকে বলে ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট ইনফেকশন, এই ড্রপলেট ইনফেকশনের মধ্যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুটোই কিন্তু ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুটোই কিন্তু ড্রপলেট বা জলকণার উপর দিয়ে ভেসে বেড়াতে পারবে বা মিশে বেড়াতে পারবে, এগুলো ক্ষেত্রেই হয়। কিন্তু ড্রপলেট নিউক্লিয়াসটা হচ্ছে আরো ছোট, এর যে ডায়ামিটার, এর ডায়ামিটার ড্রপলেট ইনফেকশনের থেকে আরো ছোট, সেই জন্য এটাকে নিউক্লিয়াই বলা হচ্ছে। এখানে শুধু ভাইরাসে থাকতে পারে, এখানে শুধু ভাইরাসে থাকতে পারে, ব্যাকটেরিয়া কিন্তু এর মধ্যে থাকতে পারবে না, সেই জন্য এটা নিউক্লিয়াই বলা হচ্ছে। আর ইনফেক্টেড ডাস্ট পার্টিকেলের ক্ষেত্রে এটা হচ্ছে যেসব রোগী যে ঘরের মধ্যে থাকে, হয় সুস্থ হয়ে গেল বা সেই ঘরে সে আছে বা হসপিটালে ট্রান্সফার করা হয়েছে বা হেলথ ক্যাম্পে ট্রান্সফার করা হয়েছে, এখন সেই ঘর পরিষ্কার করার সময় এই যে ড্রপলেট গুলো বেরিয়েছিল, এইগুলো আস্তে আস্তে কি করবে বা সেডিমেন্ট করবে বিভিন্ন আসবাবপত্রে, তার ব্যবহৃত জিনিসপত্রে, তার বিছানা, এগুলোতে সেডিমেন্ট করবে এবং সেটা ডাস্ট পার্টিকেল বা ধুলোর সাথে মিশবে। সেই মিশেই তারা ঘন্টার পর ঘন্টা এবং দিনের পর দিন রয়ে যাবে। এবার কোনো এক সময় সেগুলো যখন ঝাড়া হবে বা মেজে জানতে হবে, ফ্লোরেও থাকবে। থাকে কতক্ষণ তারা অনেকক্ষণ অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, পাহাড় ধরে এই ধূলিকণাগুলো যখন আবার ওয়াশ বা ঝাড়া হবে বা পরিষ্কার করা হবে, কোনো ঘাট দেওয়া হবে, সেই সময় কিন্তু আবার ধূলিকণাগুলো উপরে আবার হাওয়ার মধ্যে ভেসে উঠবে এবং ধূলিকণার সাথে সেই ব্যক্তি জামটাকেও ইনহেল করবে এবং তার ইনফেকশন হয়ে যাবে। এইভাবে হয় ইনফেক্টেড ডাস্ট পার্টিকেল। না, ডাস্ট অ্যালার্জি আলাদা আর ইনফেকশন আলাদা, ইনফেকশন কিন্তু আলাদা। ডাস্ট অ্যালার্জিটা হচ্ছে সেই ডাস্ট, ইনফেকশন হচ্ছে না, কিন্তু জার্মের কারণে হচ্ছে না, হয়তো তার অ্যান্টিবডি স্ট্রং আছে, তার কোনো রকম রোগ হলো না, অ্যান্টিবডিটা শুট করলো না, অ্যান্টিবডি ওই ডাস্ট পার্টিকেলটাকে ফরেন পার্টিকেল হিসেবে ধরলো
যে জলকণাটা তো প্রবলেম মানে খুব ছোট জলকণা, তো সেখানে এই জলকণাটা ইনফেকশনের থেকে আরো ছোট, সেই জন্য ওখানে ব্যাকটেরিয়া বসতে পারে না। ভাইরাস তো ব্যাকটেরিয়া থেকে ছোট, সেই জন্য ভাইরাস থাকতে পারে কিন্তু ব্যাকটেরিয়া ওখানে থাকতে পারে। এটা হয়ে গেল। এবারে কন্ট্রোলে কিছু পয়েন্ট আছে, যেমন আমরা কোভিডের সময় আমরা যেটা ফার্স্টের মধ্যে Last particle কি থাকছে? গাছ পার্টিকেল একটা স্যার গাছ পার্টিকেলটা ভাইরাস মনে করো আমি একটা হাইওয়ের মধ্যে গাড়ি যাচ্ছি, চশমা নেই, হেলমেট নেই, স্যার চোখের সাথে কি পড়লো, চোখে কি জল বেড়াচ্ছে, লাল হয়ে গেছে, এটা ইনফেক্টেড গাছ পার্টিকেল বলা যাবে? না, না, ওটা তো কি নেই। মানুষের হয়েছে পোকা এসে পোকা না, ধূলিকণা। ধূলিকণাটা আপনার এটা হচ্ছে মেকানিক্যাল ইনজুরি, ড্রপলেট ইনফেকশন নয় এটা। এটা হচ্ছে এবার ইনফেক্টেড ডাস্ট পার্টিকেল হচ্ছে না, এটা হচ্ছে মেকানিক্যাল ইনজুরি। আপনার চোখে ওই ধূলিকণাটা বা কোনো কাপড় এসে হাওয়ায় ভাসছিল, ওটা এসে লেগেছে, এটা মেকানিক্যাল ইনজুরি, এটা ইনফেকশন নয়, এটা ইনজুরি। এক নম্বর হচ্ছে ইউজ অফ মাস্ক। ইউজ অফ মাস্ক, কোনো রোগীর কাছাকাছি যখন যাবে কোনো সুস্থ ব্যক্তি, তখন তাকেও মাস্ক পরে থাকতে হবে, আবার রোগীকেও মাস্ক পরে থাকতে হবে। সে যদি বাইরে বেরোয় বা তার সঙ্গে যদি কেউ দেখা করতে আসে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ডাস্ট পার্টিকেল এড়াবার জন্য মাস্ক পরতে হবে। তো মাস্ক পরলে আমাদের অনেকটা ইনফেকশনের চান্সটা অনেকটা কমে যায়, এয়ারবর্ন ইনফেকশনের চান্সটা অনেকটা কমে যায়। নেক্সট হচ্ছে যেগুলো হসপিটালে থাকে, এটাকে বলে বেড স্পেসিং। বেড স্পেসিং হেড টু ফুট ডাইরেকশন হয়, হেড টু ফুট ডাইরেকশন মানে এইরকম যদি এইদিকে বেডগুলো এরকম থাকে, তাহলে এদিকে মাথা, এদিকে পা, এদিকে মাথা, এদিকে দেয়াল একটা, এদিকে দেয়াল একটা। তো এই ওয়ার্ডটায় দেখা যাচ্ছে এদিকেও সামনাসামনি বেডটা আছে, ঠিক আছে, এদিকেও বেডগুলো আছে। তাহলে এদিকে মাথা করলাম, এদিকে মাথা করলাম, এই দিকের বেডটায় আবার এই দিকে মাথা করলাম, তাহলে কি হচ্ছে এখান এই মাথা থেকে এই মাথা ডিস্টেন্সটা কিন্তু অনেকটা, তাহলে সেক্ষেত্রে ড্রপলেট ইনফেকশনের চান্সটা অনেকটা কম থাকে। যদি এই দিকে মাথা করতাম আর এদিকে মাথা করতাম, তাহলে কিন্তু কাছাকাছি হয়ে যেত। হেড টু ফুট ডাইরেকশন। পাশাপাশি তাদের ক্ষেত্রে একটা মিনিমাম ডিস্টেন্স করা হয়, এখানে টেবিল থাকে ওষুধ রাখার জন্য। বা এরকম হয় অনেক সময় এই মাথা এদিকে রইল, এর মাথাটা এদিকে। সাধারণত এয়ার যেটা যেগুলো এয়ারবর্ন ট্রান্সমিশন হয়, সেই ক্ষেত্রে এরকম ভাবে ছড়ানো হতে পারে। কিন্তু যদি কারোর পেট খারাপ হয় বা জলের কোনো জলবাহিত রোগ হয়, তাহলে কোনো সমস্যা নেই। যদি এয়ারবর্ন ট্রান্সমিশন হয় তখন এগুলো হয়, এইভাবে শোয়ানো হয়। বা যাদের টাইফয়েড হয়েছে, এটা এয়ারবর্ন, এই যে রোগগুলো, এই রোগের যদি ভর্তি হয় তাহলে কিন্তু তাদের আইসোলেশন ওয়ার্ডে আলাদা করে, আইসোলেশন ওয়ার্ড থাকে, সেখানে পুরো আলাদা করে নর্মাল ওয়ার্ডে দেওয়া হয়, তাহলে সংক্রমণটা নেক্সট হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিং মানে হচ্ছে বাইরে
ধুলো যাতে ঘরে বেশি না ঢুকে আসে সেই জন্য একটা নেট লাগানো, তো বাইরের যে মানে যেগুলো জাম ধুলো থেকে যেগুলো আছে সেখানে পর্দা বা নেট লাগিয়ে রাখলাম। এগুলো অন্যান্য রোগের ক্ষেত্রেও উপকার হয়, মশা আটকাতে পারে বা মাছি আটকাতে পারে, এগুলো অন্যান্য রোগের ক্ষেত্রেও মানে উপকারী হয়। তো এমনভাবে দরজা বা জানলা এমনভাবে আটকে দিলাম যে ভেন্টিলেশনটা হলো না, সেরকম যেন হয় না। এমনভাবে লাগাতে হবে যাতে ভেন্টিলেশনও হলো, উল্টো আটকানো। সেই জন্য খুব পাতলা নেট বা পর্দা বা কাপড় এগুলো লাগানো হয়, এগুলো এটাকে বলে স্ক্রিনিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডাস্ট কন্ট্রোল। ডাস্ট কন্ট্রোল মানে এই যে কেসটা, এই কেসটার ক্ষেত্রে যেখানে ধূলিকণা আমি হাত দেবো পরিষ্কার করবো, সেই ক্ষেত্রে আমাকে কিছু পদ্ধতি কিছু প্রসেস ফলো করতে হবে। যেমন যদি মাটি হয় বা তাহলে আগে একটু জল ছিটিয়ে দিতে হবে যাতে ধুলোগুলো না হবে, দিয়ে ঝাঁট দিতে হবে যদি মাটি হয়। আর যদি মেঝে হয় তাহলে মেঝে বা আসবাবপত্র আমি পরিষ্কার করছি তাহলে কিন্তু ভালো করে নাক আর মুখ এগুলো বন্ধ করে দিতে হবে, দিয়ে পরিষ্কার করতে হবে, তাহলে দেহের মধ্যে ঢুকলো না। আর ওখানে যদি খুন ঝাঁট দেওয়ার সময় মাটি পরিষ্কার করছি তাহলে সেক্ষেত্রে আমাকে ওখানে জল ছিটিয়ে দিয়ে ধুলোটাতে না ওড়ে, সেক্ষেত্রে আমাকে জল দিয়ে তারপরে ঝাঁট দিতে হবে, তাহলে ধূলিকণাটা উঠবে না। ওভার ক্রাউডিং, নেক্সট হচ্ছে ওভার ক্রাউডিং। ওভার ক্রাউডিং মানে একটি ঘরে অনেক ব্যক্তি যাতে না বসবাস করে বা থাকে, তাহলে কিন্তু ড্রপলেট ইনফেকশন হওয়ার চান্স থেকে যায়। সেইটা এড়ানোর জন্য এক ব্যক্তির যেরকম আমাদের 12x11 ফুট যে স্কোয়ার ফুটের যে 12x11 যে স্কোয়ার ফুটের ঘর হয়, মোটামুটি 112 বা 114 স্কোয়ার ফুট ঘর একজন লোকের ক্ষেত্রে পর্যাপ্ত, একজন কি দুজন, এখানে যেন 10 জন লোক না ঢুকে পড়ে বা বেশিক্ষণ না কাটায়। এইটা হলে কিন্তু ড্রপলেটের চান্সটা বেশি থাকে। আর একটা যেটা হচ্ছে স্কিপিং, থুতু ফেলার অভ্যাস। থুতু ফেলার অভ্যাস কিন্তু ড্রপলেট ইনফেকশন তৈরি করে। স্কিপিং হ্যাবিট। নেক্সট হচ্ছে ভেন্টিলেশন। ভেন্টিলেশন মানে হচ্ছে ঘরের গরম বাতাস একদিক দিয়ে বেরিয়ে যাবে আর একদিক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকবে। ওটা শুধু হবে না, দরজা জানলার সঠিক অবস্থান দরকার। এখানে যখন এদিকে দরজা আছে, এদিকে জানলা আছে, তাহলে আমার ওদিক দিয়ে বা এদিক দিয়ে যেকোনো একদিক দিয়ে হাওয়া আসবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। এইটাকে বলে ভেন্টিলেশন। এই ভেন্টিলেশন হলে কি হবে, এয়ারটা মুভিং থাকে, আর এয়ার মুভিং থাকলে কি হবে, ডাস্ট বেশি সেডিমেন্ট করবে না, জাম থাকবে না। এইটা হচ্ছে ভেন্টিলেশনের মেন উদ্দেশ্য। আর প্রপার সানলাইট, মানে ঘরে যাতে প্রপার সানলাইট ঢোকে সেটাও কিন্তু দেখতে হবে। ঠিক আছে, একদম মানে দরজা জানলা খোলা রইলো কিন্তু সানলাইট ঢুকলো না, কারণ সানলাইট হচ্ছে আমাদের গ্রেট ডিসইনফেক্টেন্টের মধ্যে পড়ে, ন্যাচারাল ডিসইনফেক্টেন্টের মধ্যে পড়ে। রোদ ঢুকলে অনেক সময় জাম মারা যায়। সানলাইটটা লিখে দেবেন, সানলাইট। এই পয়েন্টগুলো কিন্তু ফলো করবে, এর মধ্যে যা খুশি বানিয়ে লিখুন, মেন জিনিসটা রেখে
বানিয়ে লিখলেই হবে, কিন্তু পয়েন্টগুলো ফলো করতে হবে। স্যার এইগুলো লিখে মেইন পয়েন্টগুলো লিখে দিলে আবার ব্যাখ্যা করার দরকার আছে? ব্যাখ্যা না করলে নাম্বারটা পাবে না। এটাই তো উত্তর। ব্যাখ্যা পড়ে না, ব্যাখ্যা যা হোক ছোট করে এক লাইন লিখতেই হবে। আমরা দেখবো পয়েন্ট, ওটাই হ্যাঁ, কিন্তু ব্যাখ্যা না করলে হবে না, পয়েন্ট লিখলে হবে না। 10 নাম্বারের কোশ্চেনের মধ্যে ধরুন স্যার কোশ্চেন কেমন দেবে? 15 কিছু নাম লিখতে বলবে, তারপর ট্রান্সমিশন কি করে হয় আর প্রিভেনশন কন্ট্রোল। প্রিভেনশন কন্ট্রোলই তো বেশি নাম্বার। প্রিভেনশন কন্ট্রোলটা আপনাকে 1-1.5 পাতা লিখতে হবে, তো সেটা বানিয়ে কিন্তু পয়েন্টটা ফলো করতে হবে। পয়েন্টগুলো থাকবে ভেতরে বানিয়ে যা কিছু লেখা যায়, কিন্তু পয়েন্টটা ফলো করতে হবে। স্যার কোশ্চেন এরকম হবে, হাউ ডু ইউ ডেসক্রাইব প্রিভেনশন কন্ট্রোল ফর ইয়ার ওয়ান? স্যার বলছি আমাদের আগের এক্সামটা ওই স্যারকে বলা হয়নি, মানে কোশ্চেন এইখানে যেটা আছে মানে একই আছে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। পরীক্ষার আগে যদি ওই কোশ্চেন মানে আপনারা যদি একটু মানে ঘুরিয়ে কেন এই একই কোশ্চেন আসতে পারে ওটা যদি একটু বলে নেন। ড্রপলেট ইনফেকশন আলাদা করে দিল, ঠিক আছে? এবারেও ভেঙে ভেঙে পড়বে না? এবার যেগুলো বড়দের পড়ে যাবে সেগুলো আর ছোটদের থাকবে না। এবার শর্ট নোট যেগুলো আছে সেগুলোর মধ্যেই শর্ট কোশ্চেনগুলো পড়ে। এবার ধরুন একটা ইউনিটি বা ভ্যাকসিনিটি আলাদা করে দিল, সেখানে ইউনিটিটা আসবে না, ভ্যাকসিনেশনটাই ইউনিভার্সাল ইমিউনাইজেশন ভ্যাকসিনেশনটা পুরোটা দিয়ে দিল, ওটা পুরো লিখতে হবে, ঠিক আছে? এইভাবে হয়, মানে যেটা বড় পড়ে সেটা ছোট পড়ে না। ব্যাস, এটা হয়ে গেল। স্যার আগের দিন কি করেছিলেন? হ্যাঁ, আগের দিন কি করেছিলেন? আগের দিন কমিউনিকেবল লিস্টটা পড়ছিলাম। এই নোটের মধ্যে সবাই স্যার এবার নতুন মানে এমন ভাবে চলানো হয় লেখা বোঝা আগের টাইম মানে ভর্তি হচ্ছে না পড়া হচ্ছে না। এআই করে না। কিভাবে মনের মধ্যে ওটা ইচ্ছা করে আমরা পয়েন্ট করেছি ওয়াটারবোর্ন ডিজিজ, সেখানে হচ্ছে ইনফেকশন টু ওয়াটার বাই ড্রিঙ্কিং। তাহলে দূষিত জল পান করার ফলে যে রোগ হয় তাকে ওয়াটারবোর্ন ডিজিজ বলে। দূষিত বা কন্টামিনেটেড ওয়াটার পান করা বা ড্রিঙ্ক করার ফলে বা আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে গিয়ে যদি দূষিত জল দিয়ে আমরা মুখ ধুই বা থালা বাসন মাজি, সেইখানে কিন্তু জিনিসপত্র অপরিষ্কার থাকছে এবং কোনোভাবে শরীরের মধ্যে সেই দূষিত জল আমাদের চলে যাচ্ছে পেটে, সেখান থেকেও কিন্তু ওয়াটারবোর্ন ডিজিজ হয়। এবার ডিজিজগুলো কি হয়, যেমন ভাইরাল যেরকম হেপাটাইটিস, poliomyelitis, কন্টামিনেটেড ওয়াটার কে কিভাবে ফেশন ইউজের সময় হয় না ইউজের জন্য হ্যাঁ ওটা তো বললাম।
Uses to personal hygiene. Uses in personal hygiene. Uses in maintaining during personal hygiene. Bacterial cholera. Typhoid. কলেরা জলবাহিত ব্যাকটেরিয়াল রোগ প্রথমে কলেরা বলবে টাইফয়েড প্যারাটাইফয়েড টাইফয়েড প্যারাটাইফয়েড Sir, E. coli আর protein কি use sir? Bacillus is a point. The point has said when bacillus is a point should be done. Dysentery. Dysentery. ওয়ার্ম যে ইনফেস্টেশন হয় সেটাকে হেলমিনথিক বলে যেমন রাউন্ড ওয়ার্ম এই কটা লিখতে হবে Giardiasis, giardiasis. Giardiasis. বাংলায় লিখুন টাইফয়েডের একটা সালমোনেলা গ্রুপেরই সালমোনেলা টাইপি হচ্ছে টাইফয়েডের ব্যাকটেরিয়া সালমোনেলা টাইপি
সালমোনেলা গ্রুপেরই অনেকটা সিমটম একই, কিন্তু জামটা মানে ব্যাকটেরিয়াটা গ্রুপটা এক। এবার ও যেটা বলছিল যে আদার বলে একটা কজ লিখুন, হ্যাঁ আদার যেমন আর্সেনিক পয়জনিং, আদা ছাড়া আর্সেনিক পয়জনিং, ডেন্টাল ক্যারিয়ার্স, ডেন্টাল ক্যারিয়ার্স আছে অনেক, আমি অত বলতে চাইছিলাম না। মানে বলতেই থাকতে হবে, মানে এই রোগের শেষ নেই। তবে এই দুটো ইম্পর্টেন্ট লিখে দিতে পারে। ও ঠিকই বলেছে, আর্সেনিক পয়জনিং, আর্সেনিক স্ক্যাবিস জল থেকে হয়। না সে যেগুলো হাজা হয় ওটা জল জমে থাকে, সেইখানে ফাঙ্গাল গ্রোথ হয়, কিন্তু জল বাহিত না, সেটাও খুঁজছে না। অ্যাকচুয়ালি আমরা আর্সেনিক বানানটা পয়জন আর্সেনিক পয়জনিং, আর যেটা জল থেকে হয়, জলে আর্সেনিকের পরিমাণ বেশি থাকলে হয়। ডেন্টাল ক্যারিয়ার্স হচ্ছে যে জলে ক্লোরাইড বেশি থাকে। ক্লোরাইড 2 মিলিগ্রামের, আমাদের এই যে আমরা ব্রাশ করি মাজনের মধ্যে কিন্তু 2 মিলিগ্রাম ক্লোরাইড থাকে, কিন্তু 2 মিলিগ্রামে কম। যেগুলোতে 2 মিলিগ্রামে বেশি থাকে সেখানে সেই মাজন ইউজ করা ঠিক না। 2 মিলিগ্রামের বেশি যদি জলে ক্লোরাইড থাকে তাহলে কিন্তু দাঁতের এনামেল পায় না, দাঁতের পায় না। তো এটা একটা কারণ। স্যার এই যে ওয়াটার বডি আছে, যত কোনো ব্যাকটেরিয়া ভাইরাল করে যাওয়া আবার সেগুলো আপনি ডিসক্রাইব করলেন স্যার, বলছেন এগুলো পিউরেস্ট ওয়াটারের মাধ্যমেই তো হচ্ছে, যেটা ড্রিঙ্কিং ওয়াটার বলা হয় পিউরেস্ট ওয়াটার, যেটা ডিস্টিলেশনের কাজে লাগে। আর ইম্পিওর ওয়াটার, পিওর ওয়াটার, সি ওয়াটার, রেন ওয়াটার আছে, সেইগুলোতে তো এইসব জিনিস হয় না জেনারেলি। মানে ইম্পিওর ওয়াটারও তো মুখে ঢুকে যায়, সি ওয়াটার মধ্যে বেড়াতে গেলে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো হয় না। মেনলি এগুলো স্যার ডিস্টিল ওয়াটার মাধ্যমেই হচ্ছে, পিউরেস্ট ওয়াটার মাধ্যমে। কারণ মিনারেল আছে, পিউরেস্ট ওয়াটার স্যার মিনারেল থাকে। তুমি কি বলতে পারবে এই ঘরে কটা জাম আছে কি নেই? তাহলে যে জলটা তুমি খাচ্ছ তুমি তো সুস্থ আছো। মিনারেল আছে তাই কোন সুস্থ আছে। জলে জাম থাকতে পারে বা আদৌ আছে কিনা এটা তো আমরা কেউ জানি না। আমরা খাবার খাই, জল খাই, বাতাস নিই, সব সময় কিন্তু আমরা ইনফেক্টেড হচ্ছি। এই মুহূর্তে আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এতেও কিন্তু আমি ইনফেক্টেড হচ্ছি। শুধু আমাদের অ্যান্টিবডি, আমরা এই যে পার্সোনাল হাইজিন মেনটেন করি, এই পার্সোনাল হাইজিন প্রপার করি বলেই আমার শরীরের অ্যান্টিবডি একদম স্ট্রং থাকে। এইটাই মেন কারণ পার্সোনাল হাইজিন মেনটেন করা, যাতে প্রপার খাবার খাওয়া। সবসময় কিন্তু আমরা ইনফেক্টেড হই, কিন্তু আমাদের অ্যান্টিবডি সবসময় লড়ে যাচ্ছে তাদের এগেনস্টে। যখন ফেলিওর হচ্ছে তখনই হয়। তার মানে এই নয় যে আমি আজকে যে জলের বোতলটা কিনলাম সিল করা, বা আমি স্টেশনে যে কল থেকে জলটা ভরে খেলাম তাতে জাম আছে, জাম আছে, সব জায়গাতেই জাম আছে, কম বেশি না আছে, কিন্তু আমরা সবসময় অসুস্থ হচ্ছি, সবসময় আমাদের অ্যান্টিবডি কাজ করে যাচ্ছে। এবার যখন ফেলিওর হচ্ছে তখন হচ্ছে, সেটা যখন হচ্ছে ফেলিওর তখন। এবার যে রোগটা হচ্ছে, আমার আজকে মাংস হয়ে গেল, ঠিক আছে, তাহলে কোনোভাবে কোনো জায়গায় আমি কোথাও গিয়েছিলাম বা সেখানে ওই জামটা আমার ঢুকেছে, এতদিন ধরে আমি বুঝতে পারিনি, একটা ইনকিউবেটরি পিরিয়ডে ছিল,
আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে এখানে আমি হাঁ করতে পারছি না, খুব ব্যথা হচ্ছে, আজ থেকে আমার সিমটমটা শুরু হয়ে গেল, তার মানে আমি ডিজিজ পাচ্ছি বা একটা কোর্স অফ ইনফেকশন আমি এতদিন বুঝছিলাম না। তবে আমি এবার আইসোলেট করে নিলাম নিজেকে, এবার অন্যদেরকে সরিয়ে দিলাম যাতে ইনফেকশনটা না হয়। বা আজকে আমার টাইফয়েড হয়ে গেল, তার মানে আমি কোনো জল খেয়েছিলাম, কোনো জলের মাধ্যমে আমার এই টাইফয়েড জল থেকেও হয়। তিনটে এ হয় টাইফয়েড, একটা হচ্ছে ফুড, ফ্লাইস, ফিঙ্গার, ফিকাল ম্যাটার, কুমাইট, এই তিনটে এফের মাধ্যমে ছড়ায়। তাহলে এই কুমাইট তৈরি করলি ফুড হচ্ছে জলবাহিত হয়ে যাচ্ছে, ফ্লাইস মাছি, ফিঙ্গার মানে কেউ কেরিয়ার আছে, তার হাতে জামটা ছিল, সে আমায় জল দিয়েছে, ফোটানো জল তোমায় দিয়েছে যাতে তোমার ইনফেকশন না হয়। তুমি ওই যে গ্লাসটা ধরেছো, তারপরে হাত ধরনি, ওই হাতে দিয়ে ফেলেছো ভাব, ব্যাস ঢুকে গেছে। তাহলে ফিঙ্গার। আর ফিকাল ম্যাটার, ওই ফিকাল ম্যাটার ওই সেপটিক ট্যাঙ্কে মাটির সাথে মিশে, জলের সাথে মিশে, ওটা আবার আমি তুলছি বোরিং করে জলের ট্যাঙ্ক থেকে, তাহলে সেখানে হয়তো জামটা ঘুরে আসছে, তাহলে ফিকাল ম্যাটার। এই পাঁচটা দিয়ে টাইফয়েড হয়। কোনভাবে করবে এরকম এগুলো থ্যাংক ইউ স্যার। স্পেসিফিক্যালি বলা যাবে না, কোনোভাবে কোনো সময় আমার অ্যান্টিবডি ফেলিওর হয়ে গিয়ে রোগ হবে। আচ্ছা, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। হ্যাঁ আজকে আবার হবে। আচ্ছা করে প্রিভেনশন কন্ট্রোল করে বেশি নেই, বেশি নেই। বয়েলিং ওয়াটার বয়েল, ইউজ বয়েলিং ওয়াটার, প্রথম পয়েন্ট ইউজ বয়েলিং ওয়াটার। মানে যদি এই সমস্ত রোগ হয়ে গেল যেগুলো আমরা জানলাম যে জলবাহিত রোগেই হচ্ছে, তাহলে এখানে অনেকগুলো প্রসেস আছে। মানে সোর্স অফ ওয়াটারটাকে, মানে যেটা টিউবওয়েল বা পুকুরের জল থেকে যদি হয়, তাহলে বা নলকূপ থেকে যেই জলটা ব্যবহার করা হচ্ছে সেই জলটাকে আমি বন্ধ করে দিলাম, তাহলে সোর্স অফ ইনফেকশনটা বন্ধ করে দিলাম, ব্লক করে দিলাম। দিয়ে এবার যদি ওই জল ছাড়া উপায় নেই, তাহলে সেই জল তুলে আমাকে বয়েলিং করতে হবে। জল বসিয়ে দিলাম, উঠতে আরম্ভ করলো, সেখান থেকে 10 থেকে 15 মিনিট টকবক করে ফোটালাম, দিয়ে সেই জলটাকে ঠান্ডা করে ছেঁকে খেতে হবে। তাহলে ইউজ বয়েলিং ওয়াটার করতে হবে। এবার যদি নলকূপ বা কুয়োর জল থেকে, কুয়োর জল যদি সোর্স অফ ইনফেকশন হয়, তাহলে সেখানে ফিটকিরি দিতে পারি, সেখানে ব্লিচিং পাউডার দিয়ে কিছুদিন রাখতে পারি, রেখে সেই জলটা তুলে আবার ইউজ করতে পারি। অ্যালার্ম ইউজ হয় তো, অ্যালার্ম মানে জলটাকে পরিশুদ্ধ করার জন্য কুয়া, এগুলো কিছু নেই আমার কাছে। ফটকিরি যেটাকে বলা হয়, কি করলাম এটাই কোনো মেশিন পত্র ছাড়া আমি বলছি। আর ক্লোরিন ইউজ করতে পারি, ক্লোরিন ইউজ করা যায়, যেগুলো ড্রপ পাওয়া যায় সেই ক্লোরিন গুলো ইউজ করা যায়, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা একটু জলে গন্ধ থাকে, ব্লিচিং পাউডার দিলেও ব্লিচিং পাউডারের গন্ধ থাকে, কিন্তু জলটা পরিষ্কার। কিন্তু ডিসইনফেক্ট করা হয়েছে জলটা, বা ক্লোরিন দেওয়া হয়, ক্লোরিনে অনেক জাম